আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের টপ নিউজের প্রথম শিরোনামটি, ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা ২৪ ফেব্রুয়ারি। দুদিন আগে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা তার ঘোষণা আসছে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগেই সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ দলের সদস্য সচিবের দায়িত্ব নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে মধ্য ফেব্রুয়ারিতে এই দলটির ঘোষণা আসার কথা ছিল, কিন্তু দলের দুই প্রধানের ব্যাপারে কারো কোনো আপত্তি না থাকলেও অন্য পদগুলিতে কারা থাকবেন তা নিয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি ছাত্ররা। তবে এরই মধ্যে এসব পদ নিয়ে মোটামুটি মতৈক্য তৈরি হওয়ায় আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার ব্যাপারে একমত হন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পদ পদবি নিয়ে ঐক্যমত্য হওয়ার পরই সরকার থেকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল শনিবার এক বেসামরিক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। এর পরের শিরোনাম, র‍্যাব বিলুপ্ত না হলে র‍্যাট অথবা সংস্কার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে গত ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাবকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এরপর থেকেই মূলত সরকার নড়ে চড়ে বসেছে। র‍্যাব বিলুপ্তির জন্য জাতিসংঘ যে সুপারিশ করেছে তার বিকল্প ভাবা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, র‍্যাবের বিকল্প হিসেবে পুলিশের নতুন বিশেষায়িত বাহিনী হিসেবে র‍্যাট নাম দেয়া হতে পারে। তবে একাধিক নতুন নাম বিবেচনায় রয়েছে। বিশেষায়িত বাহিনী নতুন হলে এর পোশাক ও মনোগ্রাম পরিবর্তন করা হবে। ৫ আগস্ট সরকারের পতনের পর পুলিশের নতুন পোশাক নির্ধারিত হয়েছে। এলিট ফোর্স র‍্যাবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের চৌকস কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়। এতে বাহিনীর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে। এই বিষয়টি এবার আমলে নিয়েছে সরকার। প্রেষণে অন্য বাহিনী থেকে সদস্যদের না এনে পুলিশের ১৬ ইউনিট থেকে চৌকস, দক্ষ ও সৎ কর্মকর্তাদের আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি অন্য বাহিনীতে নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বাংলাদেশকে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। বাংলাদেশকে কিছুদিনের মধ্যে পুরো ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩ মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে বাংলাদেশে বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৩১শে আগস্ট গৌতম আদানির কোম্পানি বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয়। গেল বছরের ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় আদানি। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়। সে সঙ্গে মূল্য পরিশোধের বিষয়টি তো ছিলই। রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাজি হলেও আদানি পাওয়ার বাংলাদেশের অন্যান্য অনুরোধ অর্থাৎ মূল্য ও কর ছাড় দিতে রাজি হয়নি। গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিপিডিবি। মোদি, হাসিনা, আদানি ত্রিকোণ সম্পর্ক নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভায় শেখ হাসিনার সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক দেব। তিনি দিন কয়েক আগে ডক্টর ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে হাজির ছিলেন বাংলাদেশে। মোদি, হাসিনা, আদানি কিভাবে এশিয়াকে চুষে খাওয়ার ছক করেছিলেন তা উঠে আসে এই অনুষ্ঠানে। এর আয়োজক ছিল কর্পোরেট বিরোধী চর্চা জ্ঞানগঞ্জ।
সাংবাদিক অর্কদেব আদানি মোদি হাসিনার ত্রিকোণ বন্ধুতার আখ্যান তুলে ধরেন। শেখ হাসিনার সঙ্গে আদানির চুক্তির নেপথ্যে যে মোদি সরকার তা স্পষ্ট হয়ে যায় তার বক্তব্যে। এখানে ভারতীয় কর্পোরেট স্বার্থ রক্ষা হয়েছে। কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ এখনও বাংলাদেশের ইউনূস সরকারের সমর্থনে অবিচল রয়েছেন। অবশ্য বেশ কিছু মিডিয়া ও সংগঠন লাগাতার বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের বড় নেতারা এখন নেই, তারা অনেকেই কলকাতা বা দিল্লিতে রয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প মোদি বৈঠকের একদিন পর ভারতে ফিরল আরও 119 অবৈধ অভিবাসী। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটনে বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় সময় বৃহস্পতিবার। এর ঠিক একদিন পরই অবৈধ অভিবাসীরা প্রতিশ্রুতির অংশ হিসেবে আরও 119 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15 ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় রাত 10টা থেকে 11টার মধ্যে অভিবাসীবাহী সামরিক বিমানটি ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। মাত্র 10 দিন আগে চলতি মাসের প্রথম দিকে আমেরিকার সেনাবাহিনীর C-17 গ্লোব মাস্টার এয়ারক্রাফটে করে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। অভিবাসী ফেরত পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাঞ্জাবের পবিত্র স্থান অমৃতসরকে নির্বাসন কেন্দ্র হিসেবে অভিহিত করে একে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের অপমান করার চেষ্টা বলে অভিহিত করেন ভগবন্ত মান। দ্বিতীয় বিতাড়িত ফ্লাইটে 119 জন যাত্রীর মধ্যে 67 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, গুজরাটের 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান এই 3 স্থানের 2 জন করে 6 জন এবং হিমাচল ও জম্মু কাশ্মীরের 2 জন রয়েছেন। সবশেষে খেলার খবর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম এখন শুধুই জাতীয় স্টেডিয়াম। বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। এই স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম। এর আগে ঢাকা স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল, কিন্তু 1986 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকারের এক আদেশে সেই নাম পাল্টে দেয়া হলো। গতকাল শনিবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িতদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামেও পরিবর্তন আনা হলো। 1954 সালে স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল পল্টন এলাকায়। বর্তমানে ফুটবলের প্রধান ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি। গত সরকারের আমলে দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনে অনেক স্থাপনা ছিল সরকারের প্রধান এবং তার পরিবারের অনেকের নামে। অন্তর্বর্তী সরকার বিগত সরকারের পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের জেলা এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে টপ নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামীকাল একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।